যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন আমরা সেই মানুষটিকে নিয়োগ দিব ইনশাআল্লাহ। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি অ্যান্ড বিষয়টা হলো রুলস। ক্রিস কোলম্যান, রোজারিও মিকেলদের ছাড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ হলেন ফিলিপাইন ও গায়ানার সাবেক কোচ থমাস ডুলি। তাহলে চলুন আজকে আমরা এই এশিয়ার অভিজ্ঞতাওয়ালা কোচ থমাস ডুলি সম্পর্কে জেনে নেই। 2026 সালের 22 মে হাভিয়ার কাবরেরার যুগের অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক নতুন কাণ্ডারির নাম ঘোষণা করেছে, যার নাম থমাস ডেনিস ডুলি। Ladies and gentlemen, we'd like to present to you Thomas Dooley. কোচ ডুলিকে বুঝতে হলে প্রথমে আমাদের ফিরে যেতে হবে বিংশ শতাব্দীর শেষ দশকে, যখন খেলোয়াড় হিসেবে তিনি মাঠ মাতাচ্ছিলেন। মূলত একজন ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ডুলির ক্যারিয়ার ছিল যে কোনো ফুটবলারের জন্য ঈর্ষণীয়। আন্তর্জাতিক ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে তিনি খেলেছেন 81টি ম্যাচ, গোল করেছেন 7টি। 1994 সালের ঘরের মাঠের বিশ্বকাপ এবং 1998 সালের ফিফা বিশ্বকাপ দুটি আসরেই তিনি ছিলেন মার্কিন রক্ষণভাগের মূল স্তম্ভ হিসেবে, যার মধ্যে 1998 সালের বিশ্বকাপে দলনেতার আর্মব্যান্ড ছিল তার হাতেই। 1993 সালে তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন ইউএস সকার অ্যাথলেট অব দ্য ইয়ারের সম্মান। কেবল আন্তর্জাতিক ফুটবলই নয়, ইউরোপীয় ক্লাব ফুটবলেও তার সাফল্য ছিল। জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব এফসি কাইজারস্লাইটানের হয়ে তিনি 1990-91 মৌসুমে বুন্দেসলিগার শিরোপা এবং তার আগের মৌসুমে ডিএফবি পোকাল কাপ জয়ের স্বাদ পান। এরপর শালকে 04-এর হয়ে 1997 সালে উয়েফা কাপ, যেটা বর্তমানে ইউরোপা লিগ, জয় করে নিজেকে ইউরোপীয় ফুটবলের ইতিহাসের অন্যতম অংশ করে তোলেন। বায়ার লেভারকুজেনের রক্ষণভাগেও তিনি রেখেছিলেন তার ক্লাসিক ডিফেন্ডিংয়ের স্বাক্ষর। মাঠের সেই ইস্পাত কঠিন নেতৃত্ব আর কৌশলগত পরিপক্কতাই আজকের ডুলিকে একজন দক্ষ টেকটিশিয়ানে রূপান্তর করেছে। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে 2002 সালে জার্মানির এফসি সারব্রুকেনের দায়িত্ব নিয়ে ডুলি পা রাখেন কোচিংয়ের আঙিনায়। এর মাধ্যমে প্রথম আমেরিকান হিসেবে ইউরোপের মাটিতে কোচিং করানোর অনন্য রেকর্ড গড়েন তিনি। তবে তার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা শিক্ষা আসে 2011 থেকে 2014 সালের মধ্যে, যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের ডাগআউটে কিংবদন্তি জার্মান কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেন। বিশ্ব ফুটবলের আধুনিকতম ট্যাকটিক্স ও দলের মানসিকতা পরিবর্তনের পাঠ তিনি সেখান থেকেই দীক্ষা নেন। এরপরই শুরু হয় তার এশিয়ান অধ্যায়, যা তাকে আজকের এই উপমহাদেশে টেনে এনেছে। 2014 সালে তিনি ফিলিপাইন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন। তার 4 বছরের প্রথম মেয়াদে ফিলিপাইন ফুটবল এক অবিশ্বাস্য রূপান্তর প্রত্যক্ষ করে। ডুলির অধীনে ফিলিপাইন ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং নিজেদের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ 111তম ফিফা র্যাঙ্কিংয়ে পৌঁছায়। 2022 সালে তিনি আবারও সংক্ষিপ্ত সময়ের জন্য ফিলিপাইনের ডাগআউটে ফেরেন। 2 মেয়াদ মিলিয়ে ফিলিপাইনের হয়ে 45 ম্যাচে তার ঝুলিতে আসে 19টি জয় এবং 12টি ড্র ও 14টি হার। ফিলিপাইনের পর তিনি ভিয়েতনামের ক্লাব ভিয়েতেল এবং মালয়েশিয়ার শ্রী পাহাংয়ের ডাগআউটে সামলান। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার ঠিক আগে 2025-26 মৌসুমে তিনি ল্যাটিন আমেরিকার কাছাকাছি ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। সেখানে মাত্র 4 ম্যাচের সংক্ষিপ্ত মেয়াদে শতভাগ জয়, 4 ম্যাচে 4টি জয় নিয়েও পদত্যাগ করেন বাংলাদেশ ফুটবলের দায়িত্ব সামলানোর জন্য। টমাস ডুলির ফুটবল দর্শন মূলত আক্রমণাত্মক এবং আধুনিক হাই প্রেসিং ফুটবলের ওপর প্রতিষ্ঠিত। মাঠের ফরমেশনে তিনি সাধারণত 3-5-2 কৌশল পছন্দ করেন। আগামী 5 জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক প্রীতি ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে ডুলির বাংলাদেশের যাত্রা, আর এই ম্যাচে সহকারী কোচ হিসেবে থাকবেন হাসান আল মামুন। থমাস ডুলি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরপরই বলেছেন, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশকে 150-160 র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। সাইফুল বারী টিটুরা এশিয়ার অভিজ্ঞতাওয়ালা কোচ খুঁজতেছিল শুরু থেকেই, অবশেষে পেয়েও গেল। তা আপনারা কি থমাস ডুলিকে নিয়ে সন্তুষ্ট?